আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের সর্বশেষ পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিল হাট বাংলাদেশ। এই তৃতীয় অধ্যায় নিয়ে অলরেডি আমরা 3টা পর্ব আপলোড করেছি, যেখানে 3টি পর্বের মাধ্যমে আমরা সব পার্ট নিয়ে আলোচনা করেছি। তো এই চতুর্থ পর্বে আমরা কি নিয়ে আলোচনা করব? চতুর্থ পর্বে আমরা আলোচনা করব পার্টের যে বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। তো আর দেরি কেন, চলো শুরু করি। প্রথমে আমরা বহু নির্বাচনী দেখব। বহু নির্বাচনী এক, এই যে নমুনা প্রশ্ন এক, কোনটি ক্ষতিকর সফটওয়্যার? এই যে ট্রোজান হর্স হচ্ছে একটি ক্ষতিকর সফটওয়্যার। তারপর হচ্ছে দুই, ইথিক্যাল হ্যাকার হলো হোয়াইট হ্যাট হ্যাকার। আর ব্ল্যাক হ্যাট হ্যাকার কি? এগুলো তো মানুষের ক্ষতি করে। আর গ্রে হ্যাট হ্যাকার কি? ওর মুড সুইং করে, একসময় ভালো থাকবে একসময় খারাপ কাজ করবে, এরকম আর কি। আর হোয়াইট হ্যাট হ্যাকার হচ্ছে ভালো, যেটা কোম্পানির নিরাপত্তার জন্য কাজ করে থাকে। তারপর হচ্ছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে পাসওয়ার্ড নিরাপত্তায় আমাদের মানে কি কি করতে হবে আর কি। দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, ওকে, এটা ঠিক আছে, দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। অনুমান করা যায় না এমন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, এটা তো অবশ্যই। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে, অর্থাৎ এটা আনসার হবে 1 2 3, তিনের আনসার হবে 4। নিচের তারপর কি বলছে, নিচের লেখাটি পড়ে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। কয়েকটি নমুনা পাসওয়ার্ড, যে রাকিব, তারপর যে বাবুল, আমিন, তারপর 1985, তারপর শ্যামল, তারপর হচ্ছে পিকু 2014। এখন কি বলছে, প্রশ্ন কি বলছে, যে প্রশ্নে বলা হয়েছে, এই যে প্রশ্নে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাঠ্যপুস্তকের তথ্যের আলোকে কোন পাসওয়ার্ডটি বেশি উপযোগী। অর্থাৎ আমাদের পাঠ্য বই অনুযায়ী এখানে যে 4টা পাসওয়ার্ড দেওয়া আছে, এই যে একটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তো কোনটা বেশি সব থেকে কার্যকর? এটা তো আমরা সবাই জানি, এখানে হচ্ছে এইটা হচ্ছে সব থেকে বেশি কার্যকর 2, কারণ এখানে এই যে ছোট হাতের অর্থাৎ স্মল লেটার, ক্যাপিটাল লেটার, তারপর আবার ক্যাপিটাল লেটার, তারপর 1985। আর আর কিন্তু কোনোটাই এভাবে নাই, অর্থাৎ সব থেকে শক্তিশালী পাসওয়ার্ড হবে এই যে 2, অর্থাৎ এটা সঠিক উত্তর হবে 2। তারপর 5 নম্বর প্রশ্ন কি বলছে, যে উপযোগী পাসওয়ার্ডটি ছাড়া অন্যগুলো ব্যবহার করলে কি হবে? অন্যরা সহজেই পাসওয়ার্ড জেনে যেতে পারবে, এটা ঠিক আছে। গোপনীয়তা নষ্ট হবে অবশ্যই। পাসওয়ার্ড মনে রাখা কঠিন হবে না। অন্যান্যগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে তো পাসওয়ার্ড মনে রাখা সহজ হবে। তো অর্থাৎ 1 2 হবে আনসার, অর্থাৎ সঠিক উত্তর হবে 2। তো এখন আমরা এই যে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই যে পাঠের সংক্ষিপ্ত প্রশ্ন, আমরা মনে হয় এই যে নতুন শব্দ মনে হচ্ছিল, নতুন শব্দ নিয়ে মনে আলোচনা করি নাই। এখানে নতুন শব্দ কোথায় ছিল? ও আচ্ছা আচ্ছা, এখানে তো কয়টা নতুন শব্দ ছিল, এগুলো আমরা আলোচনা করি নাই। তো এই নতুন শব্দগুলো আমরা আলোচনা করে নেই, তারপর আমরা পাঠের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো নতুন শব্দগুলো হচ্ছে যে ই টেন্ডার। ই টেন্ডার কি? এই যে নতুন শব্দ ই টেন্ডার এবং ই কমার্স। ই টেন্ডার ইন্টারনেটের মাধ্যমে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের দরপত্র আহ্বান, জমা ও মূল্যায়নের ডিজিটাল প্রক্রিয়াকে ই টেন্ডারিং বলে। আবার যদি বলি, ইন্টারনেটের মাধ্যমে বা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের দরপত্র আহ্বান, জমা ও মূল্যায়নের ডিজিটাল প্রক্রিয়াকে ই টেন্ডারিং বলে। যেমন উদাহরণস্বরূপ, সরকারি ক্রয় সংক্রান্ত অনলাইন টেন্ডার জমা দেওয়া। তারপর হচ্ছে ই কমার্স, ইতে আমি বলছিলাম কি ইলেকট্রনিক কমার্স। ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করার প্রক্রিয়াকে ই কমার্স বলে। এই যে ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করার প্রক্রিয়াকে ই কমার্স বলে। যেমন বা উদাহরণ, দারাজ থেকে অনলাইন পণ্য কেনা। তো এটা ছিল, এখন আমরা পাঠে যে ছোট প্রশ্ন আছে, এই সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, এই যে প্রথম প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমটা হচ্ছে মালওয়্যার বলতে কি বুঝো, উদাহরণ সহ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন ছিল ক্যাপচা কেন ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে ই টেন্ডারিং কিভাবে দুর্নীতি কমাতে ভূমিকা রাখতে পারে। এই যে সবগুলো প্রশ্ন তুমি নিজে অ্যান্সার করতে পারবা যদি পাঠ ভালো করে পড়ে থাকো। 4 নম্বর হচ্ছে কি কি কারণে হ্যাকিং করা হয়, এই যে পাসওয়ার্ড দুর্বলতার কারণে। 5 নম্বর হচ্ছে সাইবার অপরাধ বলতে কি বুঝো, উদাহরণ সহ ব্যাখ্যা করো। তো প্রতিটা প্রশ্ন খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্নের উত্তরটা যদি আমরা একটু লক্ষ্য করি, এই যে প্রশ্ন ছিল প্রথমটা, মালওয়্যার বলতে কি বুঝো, উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই যে উত্তর, যে সকল সফটওয়্যার কম্পিউটারের জন্য ক্ষতিকর, যে সকল সফটওয়্যার কম্পিউটারের জন্য ক্ষতিকর সেই সকল সফটওয়্যারকে ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালিশিয়াস সফটওয়্যার বলে। যে ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালিশিয়াস সফটওয়্যার বলে।
এসব ম্যালিসিয়াস সফটওয়্যার গুলোকে সংক্ষেপে বলে মালওয়্যার। ম্যালিসিয়াস এর পুনরূপ কি, সংক্ষিপ্ত রূপ কি, মালওয়্যার। মালওয়্যার, ওকে। এটি সাধারণত ব্যবহারকারীর অনুমতি ছাড়া কম্পিউটার বা আইসিটি ডিভাইসে ইনস্টল হয়। উদাহরণস্বরূপ ভাইরাস, ট্রোজান হর্স, ওয়ার্ম এবং স্পাইওয়্যার। এই ধরনের মালওয়্যার কম্পিউটারের নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যকে ঝুঁকিতে ফেলে। তো অবশ্যই আমরা যখন তথ্য প্রযুক্তি ব্যবহার করব তখন আমাদেরকে অবশ্যই সতর্কতার সাথে কি তথ্য প্রযুক্তি ব্যবহার করতে হবে। 2 নম্বর প্রশ্ন কি বলছে, ক্যাপচা কেন ব্যবহার করা হয়? তো ক্যাপচা তো আমরা সবাই জানি যে কিসের জন্য ব্যবহার করা হয়। তো আমরা যেহেতু বইয়ের উত্তর লিখবো, তাই আমরা বইয়ের ভাষায় দেখি কি বলছে। এই যে প্রথম প্রশ্নটা কি ছিল, ক্যাপচা কেন ব্যবহার করা হয়? ক্যাপচা নেটওয়ার্কের উত্তর, নেটওয়ার্কে প্রবেশের সময় মানুষ এবং যন্ত্রকে আলাদা করার জন্য একটি বিশেষ লেখা পড়ে সেটি টাইপ করতে হয়। একজন সত্যিকার মানুষ সেটি বুঝতে পারে, কিন্তু যন্ত্র বা রোবট তা বুঝতে পারে না। মানুষ এবং যন্ত্রকে আলাদা করার উক্ত পদ্ধতিকে ক্যাপচা বলে। এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট, মানুষ এবং যন্ত্রকে আলাদা করার উক্ত সিদ্ধান্ত বা পদ্ধতিটিকে কি বলা হয়? এই যে ক্যাপচা বলা হয়। কারণ ক্যাপচা আমাদেরকে বিভিন্ন অক্ষর দিবে বা দিবে, এগুলো আমাদের কি করতে হবে, ফিল আপ করতে হবে। এখন কম্পিউটার কিন্তু এগুলো রিড করতে পারে না, কারণ আমরা তো হিউম্যান, তো হিউম্যানটা কি করতে পারি, রিড করতে পারি। বর্তমানে বিশেষ ধরনের কম্পিউটার বা রোবট তৈরি করা হয়েছে যা সিস্টেম অবৈধভাবে প্রবেশের জন্য সারাক্ষণ সম্ভাব্য সকল পাসওয়ার্ড চেষ্টা করতে থাকে যতক্ষণ না সঠিক পাসওয়ার্ড বের হয়। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ক্যাপচা পদ্ধতি ব্যবহার করে। তো ক্যাপচা পদ্ধতিটা ব্যবহার করা খুব খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কাজ এটা। আমরা যদিও একটু বিরক্ত ফিল করি। তারপর 3 নম্বর প্রশ্ন কি, ই টেন্ডারিং কিভাবে দুর্নীতি কমাতে রাখতে পারে? যে পার্টগুলো যদি ভালোভাবে পড়ে থাকো তাহলে এগুলো কিন্তু তুমি নিজেই বানিয়ে লিখতে পারবে। ই টেন্ডারিং হলো ইন্টারনেটের মাধ্যমে সরকারি বা বেসরকারি প্রকল্পের জন্য দরপত্র যা ওয়েবসাইটে প্রকাশিত হয়। আবার যদি বলি, ই টেন্ডারিং হলো ইন্টারনেটের মাধ্যমে সরকারি বা বেসরকারি প্রকল্পের জন্য দরপত্র যা ওয়েবসাইটে প্রকাশিত হয়। এটি দুর্নীতি কমাতে সাহায্য করে, কারণ এতে দরপত্রের সমস্ত প্রক্রিয়া স্বচ্ছ ও প্রকাশ পায়। কেউ ব্যক্তিগতভাবে প্রভাব খাটাতে পারে না এবং দরদাতার সমান সুযোগ দেওয়া হয়। এছাড়া দরপত্রের তথ্য অনলাইনে থাকায় সবাই যাচাই ও পরীক্ষা করতে পারে, ফলে অনিয়ম এবং পক্ষপাত কমে আসে। অনিয়ম কখন আসবে? যখন আমরা কেউ আমাদেরকে দেখবে না, যখন জবাবদিহিতা করার মানুষ থাকবে না, তখন আমরা কি করি, অনিয়ম করি এবং বিশৃঙ্খলা তৈরি করি। যেহেতু এটা অনলাইনে থাকবে, সবাই অ্যাক্সেস পাবে, তাই এখানে কি দুর্নীতিটা কমে যাবে। তারপর 4 নম্বর প্রশ্ন কি, 4 নম্বর প্রশ্ন বলছে যে কি কারণে হ্যাকিং করা হয়? এই যে উত্তর, হ্যাকিং করার কারণ অনেক রকম হতে পারে। কেউ টাকা বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করার জন্য হ্যাকিং করে, আবার কেউ কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের ক্ষতি করার জন্য হ্যাক করে। কখনো কেউ নিজের দক্ষতা দেখানোর জন্য বা সিস্টেমের দুর্বলতা পরীক্ষা করার জন্য হ্যাক করে। যে কত রকমের যে মানুষ আছে দুনিয়াতে, এগুলা তো আর জানোই। তাই হ্যাকিং সাধারণত অবৈধ সুবিধা নেওয়া, ক্ষতি করা বা সিস্টেম পরীক্ষা করা ইত্যাদি বিভিন্ন উদ্দেশ্য হতে পারে। খুবই সুন্দর একটা গোছালো উত্তর। এই উত্তরগুলো দিলে তোমরা অবশ্যই ফুল মার্ক পাবে। ওকে, আর আশা করি প্রশ্নগুলো বুঝতে পারতেছো। প্রশ্ন 5, সাইবার অপরাধ বলতে কি বুঝো? উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই যে উত্তর, সাইবার অপরাধ বলতে বোঝায় ইন্টারনেট বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে সংঘটিত অবৈধ কাজ। এই যেটা আমি প্রথমেই বলছিলাম, সাইবার অপরাধ বলতে বোঝায় ইন্টারনেট বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে সংঘটিত অবৈধ কাজ। তথ্য প্রযুক্তির মাধ্যমে যখন আমরা কোনো অবৈধ কাজ করব বা অনৈতিক কাজ করবো, সেটা কি নাম দিবে? সাইবার অপরাধ নামে পরিচিত। বর্তমানে ইন্টারনেট ও অনলাইনের মাধ্যমকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ সংঘটিত হয়। যেমন বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করে অন্যের ব্যক্তিগত তথ্য চুরি, অনলাইনে আপত্তিকর তথ্য প্রকাশ ও অনলাইন মাধ্যমে ভুল পরিচয় বা তথ্য দিয়ে প্রতারণা করা, অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা ও অর্থ আত্মসাৎ করা, স্প্যাম বা উদ্দেশ্যমূলক অপ্রয়োজনীয় ইমেল পাঠানো, ক্ষতিকর সফটওয়্যার বা ভাইরাস ছড়িয়ে সিস্টেমের ক্ষতি করা, অনলাইনে ভয়ভীতি বা হুমকি প্রদর্শন করা। তো এখানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলাই দেওয়া। তোমরা আশা করি এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছো। সো দ্যাটস ইট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে স্কিলাইট বাংলাদেশের পাশে থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিলাইট বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।